Assalamu alaikum everyone. Welcome to biology class. Welcome from হামিম ভাইয়া। সো আমাদের এসএসসি পাওয়ার প্লে যে ফ্রি প্রোগ্রাম চালু হয়েছিল তার মধ্যে আজকে তোমাদের ফ্রি হিসেবে লাস্ট ক্লাস। আগামীকাল থেকেই তোমাদের এসএসসি পাওয়ার প্লের মেইন শিডিউলে ক্লাস শুরু হতে যাচ্ছে। যারাই এতদিন ধরে ওয়েট করছিলা তোমাদের সেই ওয়েট করার দিন শেষ হয়ে আসছে। আগামীকাল থেকেই তোমাদের এসএসসি পাওয়ার প্লে ক্লাস শুরু হচ্ছে। সো ভাইয়া এবং আপুরা যারাই আমার সাথে এখন এই ক্লাসে যুক্ত হবা বা এই ক্লাসে যুক্ত হয়েছো, তোমরা অবশ্যই এই লাইভটুকু তোমাদের বন্ধুবান্ধবের কাছে, তোমার ছোট্ট সোনামণি বন্ধুবান্ধবের কাছে পৌঁছায় দিবা। ছোট্ট হৃদয়, ছোট্ট মন, কিন্তু সেই মন বিকশিত হোক, সেই মন আনন্দে পুলকিত হোক। আমাদের এসএসসি পরীক্ষা আমাদের জীবনের একটা ছোট্ট গুরুত্বপূর্ণ ধাপ, কারণ এসএসসি পরীক্ষাটা স্কুল জীবনের এন্ডিং। একটা স্টুডেন্ট যখন পড়াশোনা করে প্রায় 10 বছর, ক্লাস 1 থেকে শুরু করলে 10 বছর, সেই 10 বছর পড়াশোনা করার পরে সে হচ্ছে আলটিমেটলি এসএসসি পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হয়। ঠিক আছে? সো তোমরা সবাই দ্রুত যুক্ত হও এবং এই প্রিপেয়ারনেসটাকে আমরা স্ট্রং করার জন্য কি করতে পারি দেখতেছি। ওকে, আচ্ছা ঠিক আছে। একটু লিখে দাও, দিলাম বই লিখে দাও। আর ক্লাসেস তো ক্লাস শেষ করে বল দিতে। আচ্ছা, আর রাইসের টিকিটটা কাটাইছে কিনা দেখে তো, আসলে ভেঙে ভেঙে আসবে নাকি এসি টিকিট আসবে? ঠিক আছে, সে পারবে কিনা আগে এসি কাটবে বলে দিও। ঠিক আছে, এসি টিকিট আছে একটা, হ্যাঁ এসি টিকিট কাটবে কিন্তু ঠিক আছে, পরে কথা হবে। ঠিক আছে, ওকে। কয়েকজন বলছো ভাইয়া কালকে ভর্তি হওয়া যাবে কিনা। কালকে ভর্তি হওয়া যাবে, তবে আজকে যারা ভর্তি হবে তারা কালকে থেকেই সরাসরি ক্লাস শুরু করতে পারবে। আমার ভাইয়াপুরা ওয়ালাইকুম আসসালাম। যারা এই যুক্ত হচ্ছে মাত্র, যারা যুক্ত হও নাই, ওদের কাছে হচ্ছে একটু কথাটা পৌঁছাই দিও যে আমাদের ক্লাস ইনশাল্লাহ শুরু হতে যাচ্ছে। তো আমি তোমাদের সাথে আছি, আমি ডক্টর আবরার হামিম, পিছনে ছবি আছে দেখতে পাচ্ছ। আমি জলজয়ন্ত মানুষ, আলহামদুলিল্লাহ তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। আমি ডক্টর আবরার হামিম ফ্রম ঢাকা মেডিকেল কলেজ, এবং আমি গত বছরও তোমাদের পাওয়ার প্লেতে বায়োলজি পড়িয়েছি। তোমাদের সিনিয়র ভাইয়াপুরা যারা আছে ওরা বায়োলজির আমার ক্লাস যারা করেছে ওদেরকে জিজ্ঞাসা করলেই তুমি আমার সম্পর্কে একটা জানতে পারবা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারাই কোর্সে এনরোল করেছো, তোমরা তোমাদের আর্কাইভ ক্লাস পাবা কিছু। তোমাদের পুরো সিলেবাসের ক্লাসগুলো তো আর্কাইভ আকারে দেওয়া আছে, ওখানে আমার ক্লাস আছে, তোমরা চাইলে করে দেখতে পারো। ইনশাআল্লাহ ইউ উইল এনজয় ইট। ওকে, আচ্ছা। তো ভাই আজকে হচ্ছে আমি একদম বেসিক থিংস পড়াবো, জীবে পরিবহন। এখন খুবই সিম্পল অ্যান্ড ইজি একটা চ্যাপ্টার বলবো না আমি এটারে, কারণ হচ্ছে এটা অনেক বড় এবং এখানে আসলে অনেক বেশি টপিক আছে, অনেক বেশি টপিক। সো জীবে পরিবহন, এখানে প্রথমেই তোমাদের বইয়ে উদ্ভিদে পরিবহনের কথা বলা আছে, তারপরে সেখানে বলা আছে প্রাণীতে কীভাবে পরিবহন হয়। এখন উদ্ভিদে পরিবহনটা ভাইয়া এটা একটু সহজ বেশি, প্রাণী পরিবহনটা একটু একটু কঠিন। তবে প্রাণী পরিবহনটা তোমার এইচএসসিতেও লাগবে, সেম টু সেম, কারণ আমরা মানুষ, আমাদের মানুষের শরীরে যেভাবে পরিবহনটা ঘটে এটি আমরা এখন পড়বো। ওকে, সো তোমরা যারা এই ক্লাসে আছো অবশ্যই ক্লাসটাকে তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবে, যেন তোমার সকল ফ্রেন্ডরা এই ক্লাসটাতে পার্টিসিপেট করতে পারে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিংস, যারাই লাইভটি দেখতেছো, সবাই ক্লাসটি একটা রিয়েক্টের মাধ্যমে সবাই তোমার অ্যাক্টিভিটি শো করবে এবং অলওয়েজ আসলে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে ক্লাসের মাঝে মাঝে, যেন তোমাকে আসলে কখনো ঘুমন্ত বলে আমি বিবেচনা না করি। ঠিক আছে, ওকে। সো সবাই
অ্যাক্টিভ থাকবা ক্লাসের রিয়েক্টের মাধ্যমে, তাহলে আমি ক্লাসটা শুরু করতে পারি। ঠিক আছে, ওকে। তো আমি আজকে পড়াবো হচ্ছে যে পরিবহন। খেয়াল করে দেখো ভাইয়া, প্রথমে হচ্ছে আমরা বেসিক ক্লিয়ার করবো। হ্যাঁ, তো আমরা জানি জীব বলতে আমরা বেসিক্যালি, এটা আমরা সবাই জানি, জীব কিন্তু আমাদের উদ্ভিদ, খেয়াল করে দেখো, আমাদের উদ্ভিদ যেরকম তার প্রাণ আছে, সে এক ধরনের জীব। এখন জীব বলতে জীববিজ্ঞান, এই জীববিজ্ঞান তোমরা দেখবা ইন্টারমিডিয়েটে যখন উঠবা, এইচএসসিতে যখন উঠবা, দেখবা জীববিজ্ঞান দুই প্রকার। একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। তার মানে আমরা দুই ধরনের পরিবহন পড়ব, একটা হচ্ছে উদ্ভিদে পরিবহন আর একটা হচ্ছে প্রাণীতে পরিবহন। আজ পড়িও না বন্ধু, একটা হচ্ছে উদ্ভিদে পরিবহন আর একটা হচ্ছে প্রাণীতে পরিবহন। আজ করো না আমার। ওকে, ঠিক আছে। এবার খেয়াল করে দেখো ভাইয়া, উদ্ভিদের যে পরিবহন প্রক্রিয়া, এই উদ্ভিদের পরিবহনের জন্য উদ্ভিদের শরীরে একটা স্পেশাল পরিবহন তন্ত্র আছে। তাহলে উদ্ভিদের শরীরে কি আছে? স্পেশাল পরিবহন তন্ত্র। উদ্ভিদের শরীরে স্পেশাল পরিবহন তন্ত্র আছে, যেটার কারণে উদ্ভিদের মধ্যে পরিবহন হয়। এই পরিবহন তন্ত্রকে ইংলিশে বলে ভাস্কুলার সিস্টেম। ভাস্কুলার সিস্টেম। মনে রাখবা, যেই উদ্ভিদের মধ্যে এই পরিবহন তন্ত্র আছে, এইটা হইল একটা উন্নত উদ্ভিদ। সহজ কথা, যে উদ্ভিদের মধ্যে এই পরিবহন তন্ত্র আছে, সেই উদ্ভিদটা হলো একটা উন্নত উদ্ভিদ। যেমন ধরো ভাই শৈবাল, ছত্রাক, এরপরে মনে করো তোমার ব্রায়োফাইটা, এগুলো অনেক বাজে কোয়ালিটির উদ্ভিদ। কেন? কারণ ওগুলোর মধ্যে এত সুন্দর করে গঠন করা এই পরিবহন তন্ত্র নাই। তো তোমার নেক্সট প্রশ্ন হচ্ছে, তোমরা সবাই জানো ভাইয়া পরিবহন তন্ত্র কীভাবে তৈরি হয়। পরিবহন তন্ত্রের মধ্যে মূল উপাদান হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম। পরিবহন তন্ত্রের মূল উপাদান হচ্ছে জাইলেম অ্যান্ড নাম্বার 2 হচ্ছে ফ্লোয়েম। তাহলে ভাইয়া পরিবহন তন্ত্রের মূল উপাদান হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম। এখন আমি তোমাকে দেখাবো এই জাইলেম কীভাবে কাজ করে এবং ফ্লোয়েম কীভাবে কাজ করে। ভাইয়া খুবই ইজি, ভেরি ইজি টু সে। খেয়াল করে দেখো, জাইলেম, এই কথাটার মধ্যেই অনেক কথা আছে। জাইলেম কি হচ্ছে, চলাচ্ছ না? ঠিক আছে, আল্লাহ হাফিজ। খেয়াল করে দেখো, জাইলেম, এই জাইলেমের বর্গীর যদি আমি মনে রাখবো, জাইলেমের বর্গীর যদি মনে রাখবো, জাইলেমের যতে জল, জাইলেমের যতে জল, অর্থাৎ অর্থাৎ ভাইয়া এই জাইলেমের কাজ হচ্ছে জল বা পানি পরিবহন করা। জাইলেমের কাজ কি? জল বা পানি পরিবহন করা। এবার একটু বেসিক জিনিসটা খেয়াল করো, এবার একটু খেয়াল করো ভাইয়া, জাইলেম তাহলে আসলে কিভাবে কাজ করে। খেয়াল করে দেখো, আমি একটা গাছের ছবি আঁকি। ধরো এটা হচ্ছে তোমার একটা গাছ, ধরো এইটা হচ্ছে তোমার একটা গাছ, এই একটা গাছ আঁকলাম। ওকে, এখন গাছে কিছু পাতা দিয়ে দিলাম, এই যে ধরো পাতা দিয়ে দিচ্ছি। ধরো এই মোটামুটি একটা পাতা দিয়ে দিলাম, তুমি এবার মনে করো সুন্দর সুন্দর করলা, ফাইন গেল। এই ধরো একটা গাছ আঁকলাম ভাইয়া। এখন এবার তুমি চিন্তা করো তো, গাছ যখন পানি শোষণ করে, গাছ কি এমন যে গাছের উপর বৃষ্টি পড়ে, ওই বৃষ্টির মাধ্যমে গাছ পানি গ্রহণ করে? এটা কি হয় যে উপর থেকে যখন বৃষ্টি পড়ে ওই বৃষ্টিটা সরাসরি পাতা গ্রহণ করে? না। আমরা সবাই জানি পানি মূলত মাটি থেকে এই ডিরেকশনে, তাই না? মাটি থেকে এই নিচ থেকে উপর বরাবর, এই বরাবর এই ডিরেকশনে পানিটা গাছ শোষণ করে। আমার কথা ঠিক কিনা? অবশ্যই ঠিক, কারণ পানি থাকে হচ্ছে মাটির কণার ফাঁকে ফাঁকে, পানি থাকে হচ্ছে মাটির কণার ফাঁকে ফাঁকে। তো ঠিক নিচ থেকে পানি উপরের দিকে যায়, তাই না? তার মানে ভাইয়া তুমি বুঝতে পারছো জাইলেমের ডিরেকশন কোনটা, জাইলেমের দিক কি হবে? জাইলেমের দিক হচ্ছে গাছের নিচ থেকে উপরে, গাছের নিচ থেকে উপরে, এই হচ্ছে জাইলেমের দিক। কথা বুঝতে পেরেছো? কারণ কারণ এই পানি কখনো উপর থেকে নিচে নামবে না, অলওয়েজ এই ডিরেকশনে। এখানে পানি ফিল আপ করবে, এই পানিগুলোর ঘাটতি ফিল আপ হলে উপরে যাবে, এরপরে উপরে, এরপরে উপরে। বুঝছো? এই জন্য ভাইয়া জাইলেমের দিক হচ্ছে অলওয়েজ নিচ থেকে উপরে। কারণ একদম নিচ থেকে, একদম মাটির কণার ফাঁকে ফাঁকে যে পানি আছে, এই পানি এখান থেকে পানিটাকে উপরে নিয়ে যায়। এই জন্য জাইলেমের দিক হচ্ছে নিচ থেকে উপরে। ঠিক আছে? যারা এই ক্লাসে আছো, এই মুহূর্তে ক্লাস করছো, সবাই একটা রিয়েক্টের মাধ্যমে, যে কোনো একটা রিয়েক্টের মাধ্যমে তুমি তোমার উপস্থিতি জানাই দিবা। এবং
ক্লাসে একটু অ্যাক্টিভ থাকবা, কমেন্ট করে আমি যে প্রশ্ন করবো উত্তর দিবা, মনে থাকবে ভালো করে, বিভিন্ন রিয়াক্টের মাধ্যমে অ্যাক্টিভ থাকবা। বুঝতে পেরেছো ভাইজান? ওকে, জাইলেমের দিক হচ্ছে নিচ থেকে উপরে। এবার আসি ফ্লোয়েমের খেলা। ভাইয়া ফ্লোয়েমের কাজ কি খেয়াল করে দেখো। জাইলেম যদি পানি পরিবহন করে তাহলে ফ্লোয়েম হচ্ছে উল্টা, ফ্লোয়েম হচ্ছে খাদ্য পরিবহন করে। জাইলেম পানি পরিবহন করলেও ফ্লোয়েম হচ্ছে খাদ্য পরিবহন করে। এবার তুমি খেয়াল করো ভাইয়া, ফ্লোয়েমের ডিরেকশনটা কি হবে। ফ্লোয়েমটাকে আমি এই কালার দিয়ে দেখাচ্ছি, খেয়াল করো, পিঙ্ক কালার দেখাচ্ছি। ধরো গাছের এখানে একটু খাদ্য তৈরি হয়েছে, আমরা জানি গাছপালা খাদ্য তৈরি করতে পারে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, তাই না? ওকে, ধরো ভাইয়া এখানে গাছের খাদ্য তৈরি হয়েছে, এই খাদ্যটা কিন্তু এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, এমনকি নিচে মূলের কাছেও আসবে। কারণ মূলেরও তো খাদ্য লাগে, পাতার খাদ্য লাগে, কাণ্ডের খাদ্য লাগে, সবারই তো খাদ্য লাগে। কিন্তু মূল তো খাদ্য তৈরি করতে পারে না, মূলের মধ্যে ক্লোরোফিল নাই, কাণ্ড খাদ্য তৈরি করতে পারে না, শুধু খাদ্য সাপ্লাই করতে হবে। এই জন্য খাদ্যটা এইখানে তৈরি হলেও উপরে নিচে ডানে বামে সব জায়গায় যায়। এই জন্য ভাইয়া ফ্লোয়েমের দিক হলো পাতা থেকে, কারণ পাতায় যেহেতু খাদ্য তৈরি হয়, এই জন্য পাতা থেকে সব দিকে, গাছ যেদিকে আছে উপরে নিচে ডানে বামে, পাতা থেকে সব দিকে ফ্লোয়েম খাদ্য পরিবহন করে। আমার কথা বুঝতে পারছো কিনা? আমার কথা সবাই ক্লিয়ার কিনা ভাইয়া, বুঝছো? তাহলে আমরা ডিরেকশন বুঝলাম, জাইলেম ফ্লোয়েমের কাহিনী বুঝলাম, ঠিক কিনা বলেন? বলেন ভাইজান, ক্লিয়ার সবাই? ভেরি গুড, ভেরি গুড, ব্রিলিয়ান্ট পোলাপানদের আমি পড়াই। আমার জন্য অনেক বড় পাওয়া যে আমি ব্রিলিয়ান্ট পোলাপানদের পড়াতে পারতেছি ইনশাল্লাহ। ওকে ফাইন, সাউন্ড তো অনেক আছে রে ভাই, কে সাউন্ড ক্লিয়ার না? আচ্ছা, সো যারা হচ্ছে নতুন যুক্ত হবা, যারা এটা কোনো কারণে পরবর্তীতে কোনো ওয়ার্ড যদি মাঝখানে তোমার গ্যাপ গিয়ে থাকে, তুমি যারা একটু পরে দেখে নিবা, ঠিক আছে? ওকে, সো সবাই ক্লিয়ার, মাশাল্লাহ। আমরা এখন সামনের দিকে আঁকাই। এখন ভাইজান নেক্সট কিছু কনসেপ্ট আছে। কীরকম? একটা শব্দ আমাদের বইয়ে লেখা আছে, মনে রাখবা ভাইয়া, যেখানেই পানি, মনে রাখবা পানির সাথে সেখানে আছে খনিজ লবণ। এই কথাটা তুমি মাথার মধ্যে সেট করে ফেলো, যেখানেই পানি তার সাথে খনিজ লবণ। ভাইয়া তুমি জানো পানি আমরা লিখি এইভাবে H2O, তাই না? H2O। এই পানির সাথে দেখো আমি যে সোডিয়াম অ্যাড করে দিলাম, এই যে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, এরকমভাবে বিভিন্ন আয়নগুলা সবাই পানির সাথে মিক্স হয়ে থাকে, পানির সাথে মিশে থাকে। কেন জানো? কারণ পানিকে কিন্তু আমরা এভাবে ভাগ করতে পারি H+ OH-। সো পানিকে কিন্তু চাইলে আমরা এরকমভাবে আয়নিত করতে পারি, বা অনেক সময় অনেকে এভাবে লিখে ডাবল পানি অণু হাইড্রোনিয়াম আয়ন দিয়ে লিখে অনেক সময়, বুঝছো? অনেকে হাইড্রোনিয়াম আয়ন দিয়ে লিখে, এটাও লিখতে পারো। সো পানিকে যেহেতু আমরা ভাগ করতে পারি, পানি যেহেতু আয়নিত হইতে পারে, সো পানির সাথে খুব ইজিলি কিন্তু এই আয়নগুলো একসাথে থাকতে পারে। সো যেখানেই পানি সেখানে খনিজ লবণ। তাহলে পরীক্ষায় যদি আসে যে খনিজ লবণ পরিবহন হয় নিচের কোনটি দিয়ে, জাইলেম নাকি ফ্লোয়েম? খনিজ লবণ পরিবহন হয় পানির সাথে মিল রেখে জাইলেম দিয়ে। তাহলে খনিজ লবণ পরিবহন হয় জাইলেম দিয়ে। কথা কিন্তু ভুল না, একদম সঠিক। তাহলে খনিজ লবণ পরিবহন হয় কি দিয়ে? জাইলেম দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এখন আসি ভাইয়া, এখন আসি দেখো, তোমাকে একটা ছোট্ট কনসেপ্ট শিখাই দেই। এই যে মূলের এই মাটির নিচে যে পানিটা আছে, এই পানিটাকে বলা হয় কৈশিক পানি। এই পানিটাকে আমরা কি বলি? কৈশিক পানি। একদম মাটির ফাঁকে ফাঁকে কৈশিক নালিকার মতো করে চিপায় চাপায় আছে, একদম ক্ষুদ্রস্থ ক্ষুদ্রতে ক্ষুদ্র কণা অবস্থায় আছে। এই মাটির ফাঁকে ফাঁকে এই পানিটাকে আমরা বলি কৈশিক পানি। কি বলি? কৈশিক পানি, কৈশিক পানি। চলে আসি ভাই পরেরটাতে, খেয়াল করে দেখো, ভেরি ইজি। আচ্ছা, এখন ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, এখানে তুমি দুইটা শব্দ পাবা, একটা হচ্ছে সক্রিয় পরিশোষণ, সক্রিয় পরিশোষণ। খনিজ লবণের বেলায় দুইটা শব্দ পাবা, একটা সক্রিয় পরিশোষণ আর একটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ।
তাহলে একটা হচ্ছে সক্রিয় পরিশোষণ। তোমরা কি ভাইয়ার কেউ কেমিস্ট্রি ক্লাস করছো কোনোদিন? ভাইয়ার কেমিস্ট্রি ক্লাস বা ফিজিক্স ক্লাস করছো? আমাদের অ্যাসিস্ট্যান্ট পাওয়ার প্লেতে সব টিচাররা তো একজন বস, তো ম্যাক্সিমাম বাঙালি বাকি সাবজেক্ট টিচাররা। আমি নোবডি, আমি হয়তো বস টস কিছু না, বাট আমাদের বাকি টিচাররা সবাই খুব বস, এবং এই জন্য ওদের সাবজেক্টটা আমি একটু দুষ্টামি করবো মাঝে মধ্যে। মাঝে মধ্যে তোমাদের কেমিস্ট্রি ভিডিও দিব, মাঝে মধ্যে আমি তোমাদের ফিজিক্স ভিডিও দিব, যে তোমাদের কনফিউশনে ফেলে দিব যে তোমরা আসলে কারা। আচ্ছা, চলো সেভাবে সক্রিয় এবং নিষ্ক্রিয়। ভাইয়া মনে রাখবা, সক্রিয় পরিশোষণ হচ্ছে সেটা যেটার জন্য শক্তি লাগবে, সক্রিয়ভাবে কাজ করতে হয়, মানে এখানে শক্তির প্রয়োজন। তাহলে সক্রিয় পরিশোষণ আমি কখন কাকে বলবো? যার শক্তি লাগবে। যখন কোনো একটা আয়ন পরিশোষণে বা যখন কোনো একটা আয়ন শোষণের ক্ষেত্রে সেখানে শক্তি লাগবে, শক্তির প্রয়োজন, তাকে আমরা বলবো সক্রিয় পরিশোষণ। আর যদি শক্তি না লাগে, আর যদি শক্তির কোনো প্রয়োজন না হয়, তাকে আমরা বলবো নিষ্ক্রিয় পরিশোষণ। তার মানে যে শক্তি খরচ হয়, শক্তি মানে তোমরা সবাই জানো এটিপি। এটিপি তোমাদের অধ্যায় 4-এ আছে, তাই না? এটিপি, এটিপিকে বলা হয় শক্তি মুদ্রা বা কয়েন, তাই না? বুঝতে পারছো? তাহলে এটিপি বা শক্তি মুদ্রা। সো যেই ক্ষেত্রে এটিপির খরচ হয় বা শক্তির খরচ হয়, তাকে আমরা বলবো সক্রিয় পরিশোষণ। যার ক্ষেত্রে এটিপির কোনো প্রয়োজন নাই, কোনো শক্তি লাগে না, তাকে আমরা বলবো নিষ্ক্রিয় পরিশোষণ। ভাইয়া এই নিষ্ক্রিয় পরিশোষণের উদাহরণটা খুবই সুন্দর। নাম্বার 1 হচ্ছে ব্যাপন। তোমরা সবাই জানো ব্যাপন মানে কি। ধরো একটা জায়গায় অনেক বেশি পরিমাণে আছে, আরেকটা জায়গায় কম পরিমাণে আছে। সো তুমি যদি তাদেরকে জোড়া লাগাই দাও, মাঝখানে একটা লাইন লাগাই দাও, দেখবা বেশি থেকে ধুম করে সব জিনিসপত্র কমে চলে আসতেছে, যেন দুই জায়গায় সমান থাকে। এই ঘটনাটাই হচ্ছে ব্যাপন। ঠিক আছে? বেশি থেকে কমে ইচ্ছা মতো, নিজের ইচ্ছায় সে একটা লাইন লাগাই দিলে ধুম করে সে চলে আসবে, ওকে চাপ প্রয়োগ করতে হবে না, অটোমেটিক্যালি বেশি থেকে কমে চলে আসবে। এটাকে বলা হয় ব্যাপন। যেমন ধরো ভাইয়া, তুমি এখানে একটা বালতি নিলা, বড় একটা বয়ম নিয়ে, এখানেও একটা বড় একটা বয়ম নিলা, নিয়ে এখানে তুমি পুরোটা পানি দিয়ে ভর্তি করলা। পুরোটা পানি টানি না, ধরো তুমি যে কোনো কিছুতে ভর্তি করলা, আর এটাতে মনে করো পানি নেই, অল্প একটু আছে। তুমি যদি এখানে মাঝখানে পাইপের মুখটা যদি ছেড়ে দাও, দেখা যাবে এখানে পানিটা, সব পানি যাওয়া শুরু করবে এই ওই ট্যাঙ্কের মধ্যে, যেন দুইটার মধ্যে ব্যালেন্স হয়, এরকম ব্যালেন্স হয়। ঠিক আছে? ব্যাপন প্রক্রিয়া। তাহলে ব্যাপন দেখবে তোমাদের বই একটা সংজ্ঞা লেখা আছে যে স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়া। বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়া, মানে একদম স্বতঃস্ফূর্ত হবে হবে। ঠিক আছে? ওকে, তাহলে খেয়াল করে ব্যাপন জিনিসটা আমি আবার সুন্দর করে বুঝাই দিই। ধরো ভাইয়া, তুমি এরকম একটা বালতি নিলা, এই বালতির পুরোটাই হচ্ছে পানি। ঠিক আছে? আর একটা বালতি নিলা সমান সেম সাইজের, এই বালতির মধ্যে পানি অল্প একটু আছে। এখন খুবই কমন সেন্স, সবাই মানে চিন্তা করলে বুঝতে পারতেছো, ভাইয়া এই দুইটা বালতির মধ্যে যদি আমি কানেকশন দিয়ে দিই, কানেকশন লাগাই দেই এবং এটা যদি খুলে দেই, ওপেন করে দেই, দেখা যাবে পানিগুলা এই বড় বালতি থেকে বেশি পানি যেখানে আছে এখান থেকে কম পানির দিকে যাবে, এমনভাবে যাবে যেখানে দুইটাই সমান সমান ব্যালেন্স থাকে। ধরো পানি কমতে কমতে এদিকে চলে আসছে, ঠিক এই লেভেল পরিমাণ পানি থাকবে, দুইটার মধ্যে সমান সমান থাকবে। এই ঘটনাটাকে বলা হয় ব্যাপন। বা ধরো তুমি কোথাও হচ্ছে একটা ধরো তুমি একটা ভালো খাবার রান্না করলা, খাবারটাকে সুন্দর করে গন্ধটা একবার ছড়ায় পড়ে, এই ঘটনাটা হচ্ছে ব্যাপন। তাহলে ব্যাপন মানে হলো বেশি ঘনত্ব, এই যে দেখো এখানে বেশি পরিমাণ না, তাহলে বেশি ঘনত্বের স্থান থেকে কম পরিমাণ মানে কম ঘনত্বের দিকে স্বতঃস্ফূর্ত মানে ইজিলি গেছে, স্বতঃস্ফূর্ত এবং সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন। ঠিক আছে? ওকে ফাইন। তাহলে এই যে ব্যাপন হচ্ছে একটা নিষ্ক্রিয় পরিশোষণ, কারণ এখানে নর্মালি নিজে নিজে হচ্ছে, এখানে তোমার কোনো শক্তি প্রয়োগ করা লাগতেছে না। তো যেহেতু এটা নর্মালি নিজে নিজে হচ্ছে, কোনো শক্তি দেওয়া লাগে না, এই জন্য এটাকে আমরা বলি নিষ্ক্রিয় পরিশোষণ। আর যদি এখানে শক্তি দেওয়া লাগতো, আর যদি এখানে শক্তি দেওয়া লাগতো, তাহলে সেটা আমরা বলবো সক্রিয় পরিশোষণ। ঠিক আছে? আচ্ছা, এটা আসলে সবাই ক্লিয়ার হয়ে গেছো। এবার আসলে আমি তোমাকে সুন্দর একটা জিনিস পড়াবো, খুবই সুন্দর একটা কনসেপ্ট, খুবই সুন্দর একটা কনসেপ্ট পড়াবো। আচ্ছা, এখন তোমাদের কিভাবে আসলে মূল উচ্চাপের কারণে পানি যায়, এটা তোমাদের চলো মেইন ক্লাসে ইনশাল্লাহ পড়াই দেওয়া হবে। আমি একটা ছোট্ট একটা বেসিক আইডিয়া দিই। হ্যাঁ, ধরো ভাইয়া এটা হচ্ছে মনে করো একটা গাছ, ধরো এটা হচ্ছে একটা গাছ। ওকে, ধরো একটা গাছ।
আচ্ছা, এখন গাছের ধরো এটা একটা পাতা, সেই পাতাটাকে আমি জুম করলাম, জুম করে আমি এখন দেখাবো। তো এই হচ্ছে একটা পাতা। এখন আচ্ছা, আচ্ছা, ওকে, ফাইন। এবার খেয়াল করো, তুমি জানো যে উদ্ভিদ কিন্তু প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমে পানি বের করে দেয়, তাই না? তাহলে খেয়াল করো, আমি লিখতে পারি যে ভাইয়া উদ্ভিদ প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমে তার দেহ থেকে অতিরিক্ত পানি কিন্তু সে বের করে দেয়, বাষ্প আকারে সে পানিটাকে ছেড়ে দেয়। তাহলে উদ্ভিদ কোন প্রক্রিয়ায় পানি ত্যাগ করে, কোন প্রক্রিয়ায় পানি ছেড়ে দেয়? উত্তর হচ্ছে উদ্ভিদ প্রস্বেদন প্রক্রিয়ায় পানি ত্যাগ করে বা প্রস্বেদন প্রক্রিয়ায় পানি ছেড়ে দেয়। উদ্ভিদ কোন প্রক্রিয়ায় পানি ত্যাগ করে? প্রস্বেদন প্রক্রিয়ায়। এখন উদ্ভিদ যদি প্রস্বেদন প্রক্রিয়ায় পানি ত্যাগ করে দেয়, ভাইয়া এই পাতা থেকে যে পানি চলে গেল, এই যে পানির ঘাটতি হয়েছে, ধরো এখানে একটা কোষ আছে, এই কোষের মধ্যে পানির ঘাটতি হয়েছে, কারণ পানি চলে গেছে, তাহলে পানি ঘাটতি হবে না? স্বাভাবিক, একটা কোষ থেকে পানি চলে গেছে, তো ওখানে তো পানির ঘাটতি হবেই, গ্যাপ হবেই। তখন সে কি করে? পার্শ্ববর্তী কোষ থেকে পানি টেনে নেয়। তাহলে পার্শ্ববর্তী কোষ থেকে যেহেতু সে পানি টেনে নেয়, ওই পার্শ্ববর্তী কোষটার মধ্যে ঘাটতি হয়, ও কি করে? ওই পাশের আরেকটা কোষ থেকে পানি টেনে নেয়। এরকম করে একজন আরেকজন থেকে, যে আমার আমার মনে করে কলম আনে নেই, আমার পাশে যে বন্ধু বসছে ওর থেকে কলম নেমে লেখা শুরু করলাম। আমার পাশে যে বন্ধু আসছে, হ্যাঁ, ওর থেকে তো আমি কলম নিয়ে আসছি, ও কি করে? ওর পাশে যে বন্ধু আছে ওখান থেকে কলম নেয়। এরকম করে নিতে 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 লাস্ট মাথা পর্যন্ত কলম নিয়ে গেছে, মনে করো একজন একজন করে। তাহলে দেখো, একটা কোষ থেকে পানি নিয়ে এই কোষ, এখান থেকে এটা, এখান থেকে এটা, এভাবে করতে 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 লাস্ট একদম মূলের, এই ধরো মূল, এই মূলের লাস্ট মাথা পর্যন্ত চলে আসে। টানতে 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 একজন থেকে একজন, একজন থেকে একজন, টানতে টানতে মূলের লাস্ট মাথা পর্যন্ত বা মূল রোম পর্যন্ত চলে আসে। এই যে ভাইয়া পানি টানতে 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 দেখো, একটা পানি টানার একটা শক্তি তৈরি হয়েছে না? পানি টানার একটা শক্তি তৈরি হয়েছে। এই শক্তিটাকে আমরা বলি চোষক শক্তি। এই শক্তিটাকে আমরা বলি চোষক শক্তি। তাহলে খেয়াল করছো? তাহলে মূলরোমের মধ্যে কি তৈরি হয়েছে? মূলরোমের মধ্যে চোষক শক্তি তৈরি হয়েছে। এবং এইটার জন্যই, এই শক্তির জন্যই পানি আসলে এই মাটি থেকে কৈশিক পানি মূলরোমে প্রবেশ করে। এই কনসেপ্টটা সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে বলো, আমি আবার একটু বুঝাই দেই। তাহলে উদ্ভিদে যখন প্রস্বেদন হয় তখন পানি বাইরে বের হয়ে যায়। যে কোষে প্রস্বেদন হয়েছে ওখান থেকে যেহেতু পানি বের হয়ে গেছে, সো ওর মধ্যে পানির ঘাটতি হয়েছে। ঘাটতি হওয়ার কারণে সে পার্শ্ববর্তী কোষ থেকে পানি টেনে নেয়। সেটি আবার তার পার্শ্ববর্তী কোষ থেকে পানি টেনে নেয়, টানতে 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 লাস্ট মাথা, মূলের লাস্ট মাথা পর্যন্ত চলে যায়। সো সে যখন লাস্টে দিয়ে টানে, এই যে একটা টান তৈরি হয়, এই যে পানি টেনে নেওয়ার একটা ক্ষমতা তৈরি হয়, এটাকে আমরা বলি চোষক শক্তি, চুষে নেওয়ার ক্ষমতা। এবং এই চোষক শক্তির ফলে এই পানিটা কিন্তু ভিতরে প্রবেশ করে। ঠিক আছে, খুবই ইজি কিন্তু ভাইয়া। সো এই প্রক্রিয়ায় হচ্ছে আসলে পানিটা উদ্ভিদের মধ্যে শোষণ করা হয়, এইটাই হচ্ছে আসলে বেসিক প্রক্রিয়া। এখন দেখো, তুমি যখন পরীক্ষা হলে লিখবা, মনে রাখবা পানির কথা বললেই আমার সাজেশন হচ্ছে ব্যাপন উল্লেখ করবা না। পানির কথাটা আসলেই তুমি উল্লেখ করবা অভিস্রবণ, তাহলে তুমি একদম সেফ। পানির কথাটা আসলেই তুমি উল্লেখ করবা অভিস্রবণ, একদম তুমি সেফ। তোমরা জানো আগামীকাল থেকে কিন্তু আমাদের এসএসসি পাওয়ার প্লের প্রথম ক্লাস শুরু হচ্ছে। ইনশাল্লাহ তোমরা যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাবা, লেট করবা না। ইনশাল্লাহ তোমাদের এই পাওয়ার প্লে তোমরা ক্লাস করে বুঝতে পারবা যে তোমাদের প্রিপারেশন যাদেরই কোনো খারাপ আছে বা যাদের প্রিপারেশন গুছানো না, ইনশাল্লাহ তোমার এই পাওয়ার প্লের মাধ্যমে বেসিক থেকে শুরু করে সিকিউ সলভ করা, টেস্ট পেপার থেকে এমসিকিউ সলভ করা, টেস্ট পেপার বিভিন্ন সরকারি কলেজগুলোর পরীক্ষার প্রশ্ন সলভ করা, এরকম বিভিন্ন সিস্টেমে তোমার প্রত্যেকটা অধ্যায়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলো ইনশাল্লাহ গুছিয়ে দেওয়া হবে। সো আমার মনে হয় এটা তোমার জন্য একটা ভালো অপশন। তুমি এই এসএসসি পাওয়ার প্লেটাকে কাজে লাগিয়ে এসএসসি পরীক্ষার জন্য লাস্ট মুহূর্তে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে? এবং আমাদের এগুলো পরীক্ষা হবে, তুমি জানো আমাদের অধ্যায়ভিত্তিক পরীক্ষা আছে। সো পরীক্ষা তুমি দিবা, ক্লাস করবা, এত কিছু এই অল্প টাকার মধ্যে, এটা আমার মনে হয় তোমার জন্য একটা অপরচুনিটি। ঠিক আছে? তোমরা, আমি বিশ্বাস করি যারা এই এসএসসি পরীক্ষা দিবা, তোমরা ইনশাল্লাহ এই যে ক্লাসগুলো আছে এখন থেকে শুরু করে, ধরো কালকে থেকে ক্লাসগুলো শুরু হবে, একদম লাস্ট পর্যন্ত প্রত্যেকটা ক্লাস ইনশাল্লাহ ভালো করে করবা। এবং প্রত্যেকটা ক্লাস তুমি যদি ভালো করে করতে পারো, দেখবা যে তোমার নোট খাতাটা অনেক সুন্দর হবে। এবং এই নোট খাতা থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন তুমি ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষায় কমন পাবা। সো এটাই হচ্ছে আমাদের এসএসসি পাওয়ার প্লের একটা মূল থিম, আমাদের এসএসসি পাওয়ার প্লের একটা গোল, একটা এইম। এখানে যে ভাইয়ারা আছেন সবাই বিগত কত বছর ধরে পড়াচ্ছেন এবং একদম
তারা আসলে জানেন স্টুডেন্টদের কোন জায়গায় সমস্যা, তারা আসলে জানেন স্টুডেন্টরা ঠিক কীভাবে বুঝাইলে ওরা বুঝবে, এই বিষয়গুলো হচ্ছে এখানকার টিচার প্যানেলরা জানেন। আমার মনে হয় এই জন্য তুমি এই টিচার প্যানেলের উপর ভরসা রেখেই ম্যাক্সিমাম স্টুডেন্ট ভর্তি হয়েছো। ইনশাল্লাহ বাকিরা যারা এখনও ভর্তি হও না ইনশাল্লাহ হয়ে যাবা, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, তাহলে চলো আসি আমরা, এটা মোটামুটি আলহামদুলিল্লাহ পড়া হয়ে গেছে। আমরা একটু মানব দেহে পরিবহনের একটু আইডিয়া নিব। হ্যাঁ, আচ্ছা, তো ভাইয়া আমাদের যে পরিবহন, আমাদের পরিবহন তন্ত্রটা কিন্তু খুব সুন্দর। মনে রাখবা মানুষের ক্ষেত্রে রক্ত সংবহন প্রক্রিয়াটাকে বলা হয়, মানুষের ক্ষেত্রে আমরা জানি রক্তের মাধ্যমে পরিবহন হয়, আর এই রক্ত সংবহন তন্ত্র এইটা হচ্ছে মানুষের ক্ষেত্রে মনে রাখবা বদ্ধ প্রকৃতির। তাহলে মানুষের রক্ত সংবহন তন্ত্র কোন প্রকৃতির? মানুষের রক্ত সংবহন তন্ত্র বদ্ধ প্রকৃতির। কথা হচ্ছে বদ্ধ মানে কি, যে এটা বদ্ধ কেন লিখছি, কারণ মানুষের রক্ত, তুমি দেখো মানুষের রক্ত কি হয়, তুমি নিজে চিন্তা করে দেখো। মানুষের রক্ত কিন্তু অলওয়েজ এমন যে রক্তনালী, আমাদের শরীরে কিন্তু অনেক রক্তনালী আছে, ধমনী, শিরা, কোষিক জালিকা। তাহলে মানুষের রক্ত কিন্তু রক্তনালী, আমার যত রক্তনালী আছে সেই রক্তনালী, এবং এবং আমাদের যে হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডের ভিতরে আবদ্ধ, এই হৃৎপিণ্ডের মধ্যে আবদ্ধ, এই জন্য বলে বদ্ধ সংবহনতন্ত্র। কারণ আমাদের রক্ত কিন্তু রক্তনালীর বাইরে যায় না, হৃৎপিণ্ডের বাইরে যায় না, ঠিক আছে? অনেক প্রাণী আছে ওদের শরীরের মধ্যে আলাদা করে রক্তনালী নেই, পুরো শরীরের মধ্যেই ওই তরকারির ঝোলের মতো করে পুরো শরীরের মধ্যেই রক্ত মিশে থাকে। তরকারির ঝোল যেরকম তরকারির মধ্যে মিশে থাকে ঝোল, এরকমভাবে পুরো শরীরের মধ্যে রক্ত থাকে। ওদেরকে আমরা বলবো মুক্ত সংবহন, মুক্ত, একদম খোলা। কিন্তু মানুষেরটা খোলা না, মানুষের ক্ষেত্রে রক্তনালী এবং হৃৎপিণ্ডের মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। এটাকে আমরা বলি বদ্ধ সংবহনতন্ত্র। ঠিক আছে ভাইজান, ক্লিয়ার তো? আচ্ছা, এখন আসি মানুষের এই যে রক্তনালী বললাম, খেয়াল করে দেখো, আমি একদম বেসিক থিংসগুলো তোমাকে পড়াবো। ভাইয়া রক্তনালী আসলে মনে রাখবা, রক্তনালী মূলত আমাদের বডিতে 3 ধরনের। আমাদের বডিতে রক্তনালী কয় ধরনের? 3 ধরনের। তুমি বলতে পারো ভাইয়া এগুলো খুবই সহজ, এগুলো একদম বেসিক থিংস, যাদের সহজ লাগতেছে ইয়েস ইউ আর ইন আ রাইট ট্র্যাক্ট, বাট যাদের একটু আনকমন মনে হবে, একটু মনে শুনলে ভালো হয়, পাওয়ারফুলি শুরু হয়, একটু কনসেপ্টগুলো ক্লিয়ার করা দরকার, দে ক্যান হ্যাভ দ্য রাইট অপশন ইয়ার। সো রক্তনালী 3 ধরনের ভাই। নাম্বার 1 হচ্ছে ধমনী। তোমরা জানো আমাদের শরীরে কিন্তু অনেকগুলো ধমনী, অনেক বলতে অনেক ধমনী, অনেক ধমনী, এবং এই ধমনীগুলোর ভাইয়া মূল কাজ হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করা। তুমি জানো এটা, ধমনীর মূল কাজ অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করা, এটা হচ্ছে ধমনীর মূল কাজ। এখন অনেকে বলতে পারে ভাইয়া ধমনী কি কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে না? অথচ হ্যাঁ করতে পারে, তবে খুবই অল্প পরিমাণে। এটার মূল কাজ অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করা। নেক্সট খেয়াল করে দেখো, নাম্বার 2 হচ্ছে শিরা। হ্যাঁ, শিরার মূল কাজ কি? শিরার মূল কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করা। নেক্সট নাম্বার 3 হচ্ছে কৈশিক জালিকা। নাম্বার 3 হলো কৈশিক জালিকা। ভাইয়া এই কৈশিক জালিকার কাজ হচ্ছে, মনে রাখবা, বিনিময়। এই কথাটা হয়তো অনেকে বুঝবা না, বিনিময় আমি এখন তোমাকে ক্লিয়ার করে দিব। এইটা তো সবাই আপাতত জেনে রাখো, 3 ধরনের রক্তনালী, একটা হচ্ছে ধমনী, একটা শিরা, আর একটা হচ্ছে কৈশিক জালিকা। হ্যাঁ, তো শিরার ক্ষেত্রে কি হয়, শিরার ভিতরে এই লুমেনটা বড়, অনেক বড় খালি জায়গা, শিরার লুমেনটা অনেক বড়, ধমনীর লুমেনটা আবার ছোট। এই ধমনীর লুমেন ছোট, পাইপ ছোট, ভিতরে যেখানে রক্ত ঢুকে রক্ত যাওয়ার জায়গাটা ছোট, চিকন, আর ধমনীর শিরার আবার অনেক মোটা থাকে, বুঝছো? আচ্ছা, এবার আসি কৈশিক জালিকা। আচ্ছা চলো ভাই, এবার আসি কৈশিক জালিকা। এখন এটা একটু বোঝা লাগবে তোমার, নাহলে তুমি আসলে পরীক্ষা লেগে পারবা না, এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। ধরো এইটা হলো একটা ধমনী, জাস্ট একটা র্যান্ডম ধমনী আঁকছি আমি। মনে রাখবা একটু আগেই পড়াইছি, ধমনী মূলত অক্সিজেন যুক্ত রক্ত বহন করে নিয়ে আসে। ভেরি গুড, কারণ আমাদের প্রত্যেকটা কোষেরই অক্সিজেন লাগবে। এই অক্সিজেন আছে বলেই প্রত্যেকটা কোষ তার শক্তি পায়, এই অক্সিজেন আছে বলেই প্রত্যেকটা কোষ তার বাঁচার শক্তি পায়। এই অক্সিজেনকে কাজে লাগিয়ে তাদের শ্বসনের ফলে খাদ্যবস্তু জারিত হয়, তোমরা এগুলো জানো। সো প্রত্যেকটা কোষেরই বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগবে, ঠিক আছে? আচ্ছা, ধমনী অক্সিজেন নিয়ে আসলো, ভেরি গুড। এখন এই অক্সিজেনগুলোকে কোনো না কোনো ওয়েতে কোষের কাছে পাঠাইতে হবে, তাই না? একদম কোষের কাছাকাছি দিয়ে অক্সিজেনটা ছাড়তে হবে,
যেন আমাদের কোষ অক্সিজেনটাকে গ্রহণ করতে পারে, ঠিক কিনা? ওকে, এই ধমনী মনে রাখবা, এই ধমনী ভেঙে অনেকগুলা কৌশিক জালিকা তৈরি হয়। এই যে দেখো এইভাবে, এই যে এই ধমনী ভেঙে অসংখ্য কৌশিক জালিকা তৈরি হয়। দেখছো ধমনীটা এসে ভেঙে কি তৈরি করছে? অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রক্তনালী। এই ক্ষুদ্র ক্ষুদ্র রক্তনালীগুলোকেই বলা হয় কৌশিক জালিকা বললে ভালো, কারণ জালের মতো না, এই জন্য বলে কৌশিক জালিকা। তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য রক্তনালী সৃষ্টি করে। খেয়াল করছো ভাই, একটা ধমনী এসে ভেঙে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রক্তনালী তৈরি করে, এগুলোকে আমরা বলি কৌশিক জালিকা। এই কৌশিক জালিকার মাধ্যমে অক্সিজেন বিনিময় হয়। এই চিকন চিকন পাতলা পাতলা রক্তনালী, এদের থেকে দেখা যায় কোষের মধ্যে অক্সিজেন প্রবেশ করে। এদের থেকে দেখা যায় কি হয়? কোষের মধ্যে অক্সিজেনটা প্রবেশ করে, কারণ এই অক্সিজেনটা ধমনী দিয়ে আসছিল, এসে এই যে কৌশিক জালিকার মাধ্যমে আশেপাশের বিভিন্ন কোষের মধ্যে অক্সিজেনটা ছড়ায় পড়ে। তাহলে বুঝতে পারছো, কৌশিক জালিকার মাধ্যমেই অক্সিজেনটা কোষের মধ্যে গেল। কোষ কি করে? অক্সিজেনকে কাজে লাগিয়ে, তোমরা জানো, খাদ্য তৈরি করে। জানলে ভুল। খাদ্য না, অক্সিজেনকে কাজে লাগিয়ে শ্বসন করে। শ্বসনের ফলে শক্তি উৎপন্ন হয় এবং একই সাথে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড, তোমরা জানো, ঠিক আছে? এই কার্বন ডাই অক্সাইডটা শরীরের জন্য ক্ষতিকর। তখন দেখা যায় অক্সিজেন ত্যাগ করছে, বিনিময়ে সে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। অক্সিজেন ত্যাগ করছে, বিনিময়ে সে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। অক্সিজেন ত্যাগ করছে, বিনিময়ে কোষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এইভাবে দেখা গেছে কৌশিক জালিকা কি করে? ধমনী থেকে যে অক্সিজেন পাইছিল, এই অক্সিজেনটাকে বিভিন্ন কোষের মধ্যে দিয়ে দেয়। এটার পাশাপাশি কোষের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, এটাকে আবার সে তার নিজের মধ্যে নিয়ে নেয়। এই যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান করতেছে, এটাকে আমরা বলি বিনিময়। এই জন্য এই কৌশিক জালিকার মূল কাজ হচ্ছে বিনিময় করা, মানে সহজ কথায় অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান করা। সহজ কথা, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান করা। কথা ক্লিয়ার? আচ্ছা, শেষ। লাস্টে দিয়ে হচ্ছে, দেখো লাস্টে দিয়ে এই যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তগুলো এই একটা শিরার মাধ্যমে আবার ব্যাক করে। কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত এই এতক্ষণ ধরে যেগুলো কার্বন ডাই অক্সাইড রিসিভ করছে, এগুলো শিরার মাধ্যমে চলে যায় হার্টে, আমাদের হৃৎপিণ্ডে চলে যায়, সেখান থেকে পরবর্তী বের হবে। ঠিক আছে? এই হচ্ছে কাহিনী, এই হচ্ছে আমাদের রক্তনালী একটা বেসিক হিসাব। সবাই বলেন ক্লিয়ার কিনা? সবাই ভাইয়াকে বলেন ক্লিয়ার কিনা? আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমার যারা পরে আসছো, আমার নাম হচ্ছে আবরার হামিম। আর যারা আমাকে চিনো না তাদের বলে রাখি, আমার নাম আবরার হামিম। আচ্ছা, ইনশাল্লাহ তোমরা পাওয়ার প্লেতে আমার ক্লাস পাবা, তোমরা পাওয়ার প্লে কোর্সে এনরোল করবা, তোমার জন্য ভালো হবে। ঠিক আছে? ওকে, আমাদের লাভ হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো দেখো আমাদের রক্তনালী এবং এই হার্ট আমরা অলরেডি দেখাইছি। সো এটা হচ্ছে আমাদের রক্তনালী একটা বেসিক মেকানিজম, যে কীভাবে আসলে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড আদান প্রদান হয়। এটা বুঝছো কিনা বাইরে বলো? বুঝছো? আচ্ছা, নেক্সট খেয়াল করে দেখো ভাইয়া, আমাদের যে হার্ট বা আমাদের হৃৎপিণ্ড, মানুষের হৃৎপিণ্ড কিন্তু খুবই সুন্দর, খুবই মজার এবং খুবই দারুণ। মানুষের হৃৎপিণ্ড এটা হচ্ছে ভাইয়া, চার প্রকোষ্ঠ। এটা আমরা সবাই জানি। আমি এখন শুরুতেই হৃৎপিণ্ডের স্তর ফার্স্টে পড়াবো, হৃৎপিণ্ডের আবরণী, একদম বেসিক পড়াবো। এরপর হৃৎপিণ্ডের স্তর পড়াবো, এরপর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ পড়াবো, এরপর লাস্ট হচ্ছে হৃৎপিণ্ডের কপাটিকা পড়াবো। আচ্ছা, চলো সামনের দিকে যাই। ভাইয়া, হৃৎপিণ্ডের আবরণে কি বলে তোমরা জানো? মেডিকেলের ভাষায় কিছু শব্দ তোমাকে পারা লাগবে, খেয়াল করো। মেডিকেলের ভাষায় মনে রাখবা কার্ডিয়াম শব্দের অর্থ হচ্ছে হৃৎপিণ্ড। এটা মনে রাখবা, কার্ডিয়াম মানে হচ্ছে হৃৎপিণ্ড। নেক্সট, মেডিকেলের ভাষায় পালমোনারি শব্দের অর্থ হচ্ছে ফুসফুস। ফুসফুস। এটা তোমাকে পারতে হবে, তাইলে তোমার বায়োলজি তোমার জন্য ইজি হবে।
এই শব্দগুলোর মিনিং তুমি যদি বুঝো তোমার জন্য বায়োলজি ইজি হবে, আর না বুঝলে অনেক ক্ষেত্রে বায়োলজি নিয়ে তোমাকে আটকাইতে হইতে পারে। ভাইয়া হ্যাপাটিক নামে শব্দ আছে, হ্যাপাটিক। হ্যাপাটিক শব্দের মানে বুঝবা যকৃৎ। হ্যাপাটিক শব্দের মানে বুঝবা যকৃৎ। আরেকটা শব্দ হচ্ছে রেনাল। রেনাল শব্দের মানে হচ্ছে বৃক্ক বা কিডনি রিলেটেড কিছু, বৃক্ক কিডনি। অস্টিও, এটা নামটা দেখে ইজিলি বোঝা যাচ্ছে, সো এটা আসলে তোমার পড়ার দরকার নাই। অস্টিও মানে হচ্ছে অস্থি জাতীয় কিছু বুঝাইছে, অস্থি। আরেকটা আছে কন্ড্রো। কন্ড্রো বা কন্ড্রি, এটা দিয়ে মূলত বোঝানো হয় তরুণাস্থি। এইটা একটু তোমার লাগবে, কারণ এটা একটু আনকমন। এই মোটামুটি কিছু নাম তুমি কয়েকটা জিনিস আইডিয়া নিয়ে রাখো, এই কয়েকটা জিনিস আইডিয়া নিয়ে রাখলে মোটামুটি ইনশাল্লাহ কাজ চলবে, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করে দেখো, কোনো কিছুর আবরণী অবশ্যই তার চারপাশে থাকে, তাই না? চারপাশে থাকে। এই যে চারপাশে কোনো কিছু থাকা, এটাকে আমরা বলি পেরিফেরি। বলেন ঢাকার চারপাশে কী কী আছে, বা ঢাকার পেরিফেরিতে কী কী আছে, দূরে দূরে কী কী আছে চারপাশে। তাহলে দেখো, পেরি শব্দের অর্থ হচ্ছে আবরণী, যেটা চারপাশে ঘিরে থাকে। পেরি, পেরি মানে আবরণী, চারপাশে আছে। আর হৃৎপিণ্ড মানে কার্ডিয়াম, এই জন্য এই হৃৎপিণ্ডের আবরণীকে বলা হয় পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের আবরণীকে বলা হয় পেরিকার্ডিয়াম, ঠিক আছে? হৃৎপিণ্ডের আবরণীকে আমরা কি বলবো? পেরিকার্ডিয়াম। এখন অনেকে বলতে পারো ভাইয়া তাহলে অস্থির আবরণীর নাম কি? খেয়াল করে দেখো, তাহলে ভাইয়া দেখো তো অস্থির আবরণীর নাম কি হবে? তাহলে ভাইয়া অস্থির আবরণীর নাম হবে পেরিঅস্টিয়াম। তাহলে অস্থির আবরণীর নাম কি হবে? অস্থির আবরণীর নাম হবে পেরিঅস্টিয়াম। নেক্সট খেয়াল করে দেখো, তাহলে ভাইয়া তরুণাস্থির, তাহলে ভাইয়া তরুণাস্থির আবরণীর নাম কি হবে? জাস্ট নামের সাথে মিল রেখে, পেরি শব্দের অর্থ হলো আবরণী, তরুণাস্থি মানে হচ্ছে কন্ড্রিয়াম, তরুণাস্থি মানে হচ্ছে কন্ড্রিয়াম। তাহলে তরুণাস্থি মানে যেহেতু কন্ড্রিয়াম, তাহলে তরুণাস্থির আবরণীর নাম হলো পেরিকন্ড্রিয়াম। এই যে এভাবে তুমি ইনশাল্লাহ মনে রাখতে পারো, তাহলে তোমার ইজি হবে, এইভাবে মনে রাখাটা ইজি, ঠিক আছে? ডান, ওকে ফাইন। তোমরা একটু আরেকটু জেনে রাখো, বৃক্কের ফুসফুসের আবরণীর নামটা একটু মস্ত রাখবা। ফুসফুসের আবরণীর নাম হচ্ছে প্লুরা। ফুসফুসের আবরণের নাম হলো প্লুরা, জাস্ট মনে রাখতে পারো। আচ্ছা, এবার চলেছি স্তর। স্তর কয়টা আছে ভাই? স্তর হচ্ছে তিনটা। স্তর কয়টা? তিনটা। নাম্বার ওয়ান, সবচেয়ে বাইরে, বাইরে মানে এপি, বাইরে মানে এপি, সবচেয়ে বাইরের স্তরের নাম হলো এপিকার্ডিয়াম। এপি শব্দের মানে হলো বাইরে, সবচেয়ে বাইরের স্তরের নাম হলো এপিকার্ডিয়াম। কার্ডিয়াম মানে হৃৎপিণ্ড। মাঝখানে যে লেয়ার তার নাম হচ্ছে মেসোকার্ডিয়াম। মাঝখানে যে লেয়ার তার নাম কি? মেসোকার্ডিয়াম। ভাইয়া মনে রাখবা, মেসো শব্দের অর্থ হচ্ছে মাঝামাঝি। মেসো মানে হলো মাঝামাঝি বা মধ্যখানে, মাংস বেশি, এইভাবে মনে রাখতে পারো। তাহলে মাঝখানে যে লেয়ার তার নাম হলো মেসোকার্ডিয়াম। আর সবচেয়ে ভিতরে, ভিতরের ইংলিশ বা বায়োলজিক্যাল টার্মটা হলো এন্ডো। শোনো, এপি মানে হলো বাইরে বা উপরে, উপরে বা বাইরে, হ্যাঁ, উপরে বা বাইরের স্তর। আর এন্ডো মানে ভিতরে, মনে রাখবা এন্ডো মানে হলো ভিতরে। সবচেয়ে ভিতরে যে স্তর তার নাম হলো এন্ডোকার্ডিয়াম। এই হচ্ছে হৃৎপিণ্ডের তিনটা স্তর। নাম্বার ওয়ান হচ্ছে এপিকার্ডিয়াম, নাম্বার টু মেসোকার্ডিয়াম, নাম্বার থ্রি এন্ডোকার্ডিয়াম। প্রকোষ্ঠ কয়টা আছে? এইটা সবাই দুধভাত, জাস্ট দুধভাত সবাই পারে, আমি জানি, আমরা সবাই পারি, তাই না? ডান এট্রিয়াম, ডান এট্রিয়াম বা ডান অলিন্দ। অলিন্দ বলা ঠিক না, অলিন্দ বলতে অনেক সময় মেরুদণ্ডী প্রাণীর এই বহিকর্ণকে অনেক সময় বুঝায়, দরকার নেই। ডান এট্রিয়াম, বাম এট্রিয়াম, এই দুইটা আছে উপরে, আমরা সবাই জানি, এই দুইটা থাকে উপরে। নিচে হচ্ছে ডান ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল, ডান ভেন্ট্রিকল আর হলো বাম ভেন্ট্রিকল, এই হলো চারটা প্রকোষ্ঠ। ভেন্ট্রিকল থাকে নিচে। তাহলে আমি যে ছবিটা আঁকি, কবাডিকা পড়ার আগে আমি যে ছবিটা আঁকি কেমন হবে? আমি একটা নর্মাল বেসিক ছবি আঁকতেছি, মনে করো এই হচ্ছে আমাদের হার্ট, আমি যে মাঝখান দিয়ে ভাগ করি, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের ডান অলিন্দ বা ডান এট্রিয়াম, রাইট এট্রিয়াম। এটা হচ্ছে আমাদের লেফট এট্রিয়াম, ডান বাম। তুমি মনে রাখবা, ছবি কিন্তু আঁকার ক্ষেত্রে উল্টা হয়ে যায়। কেন? কারণ ছবিটা কিন্তু দেখো, আমি যদি এভাবে আঁকতে থাকি, এটাকে মনে হবে ডান দিক, আসলে ডান দিক এটা না, ডান দিক এটা। কেন? ছবিটাকে তুমি এভাবে নিজের গায়ে চিন্তা করবা, ছবিটাকে নিজের গায়ে চিন্তা করবা। দেখো, নিজের গায়ে যদি চিন্তা করি, বাম পাশে লেফট এট্রিয়াম, তাই না? এই যে দেখো বাম পাশে, এই যে বাম পাশে লেফট এট্রিয়াম, বাম পাশে বাম অলিন্দ,
এই যে বাম পাশে। তাহলে ছবিটাকে তুমি চিন্তা করবা, তোমার দিকে তাকায় আছে, এই অবস্থা কি হয়? আরে সরি সরি সরি, আমি ভুল করছি, মেসোকার্ডিয়াম কেন লিখলাম? আমার ভুল হয়েছে, ঠিক করে নিও, মায়োকার্ডিয়াম হবে, কনসেন্ট্রেশন লস। এটা মায়োকার্ডিয়াম, মায়া মানে মাঝামাঝি, মায়া মানে মাংসপেশি, মায়া মানে মাঝামাঝি, মাংসপেশি, কারণ এই লেয়ারটা মাংসপেশি দিয়ে তৈরি হয়। আরে মেসোডার্ম চলে গেছি, মেসোডার্ম হলো আমার ত্বকের স্তর, ত্বকের স্তর হলো মেসোডার্ম, এটা মায়োকার্ডিয়াম, আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে, এটা ভুল করো না কেউ, মায়োকার্ডিয়াম, মায়া মানে মাংসপেশি, ভুল হয়ে গেছে। ভেরি গুড, থ্যাংক ইউ ফাতেমা। হ্যাঁ ফাতেমা ভেরি গুড, কৃষ্ণা নিশিল ভেরি গুড ভেরি গুড, ওই কয়েকজন কারেকশন করে দিছো, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে ভাইয়া, ওকে ডান। এবার আসি, তাহলে আমরা এটা বুঝলাম, এবার আসি ওইটা তোমরা বলছি যে বাম পাশ থেকে তুমি চিন্তা করবা ছবির দিকে তাকায় আছে, তাহলে বাম এট্রিয়াম আর ডান দিকে ডান এট্রিয়াম, ঠিক আছে? আচ্ছা, এটা কি হবে? তাহলে বাম ভেন্ট্রিকল, ডান ভেন্ট্রিকল, ঠিক আছে গেল। এখন আসি ভাইয়া, এই বাম ভেন্ট্রিকল থেকে বের হয় আমাদের ধমনীর সেরা ধমনী, আমাদের জগৎ শ্রেষ্ঠ ধমনী, যার নাম হলো মহাধমনী। তাহলে এই বাম ভেন্ট্রিকল থেকে বের হয় মহাধমনী বা অ্যাওর্টা, এটা ইংলিশ হচ্ছে অ্যাওর্টা। তাহলে অ্যাওর্টা মানে মহাধমনী। ভাইয়া সকল ধমনীর রাজা, এত মোটা, এটার কাজ হচ্ছে সারা দেহে, এই অ্যাওর্টার কাজ হচ্ছে তোমার পুরো দেহে রক্ত সাপ্লাই করা। তাহলে অ্যাওর্টার কাজ হচ্ছে সারা দেহে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করা, সারা দেহে অক্সিজেনযুক্ত রক্ত সাপ্লাই করা, সারা দেহে অক্সিজেনযুক্ত রক্ত সাপ্লাই করা। তাহলে এই অ্যাওর্টার কাজ হচ্ছে সারা দেহে সে কি করবে? অক্সিজেনযুক্ত রক্ত সাপ্লাই করবে। বুঝা গেছে বন্ধু বান্ধব আমার, ভাইজানেরা? ওকে, এবার তাহলে খেয়াল করো, সারা দেহে যদি অক্সিজেনযুক্ত রক্ত সাপ্লাই করে, তাহলে বুঝতে পারতেছো এই বাম ভেন্ট্রিকলটা অনেক শক্তিশালী হইতে হবে, তাই না? বাম ভেন্ট্রিকলের অনেক বেশি পাওয়ার থাকা লাগবে, কারণ অনেক বেশি পাওয়ার যদি না থাকে, তাহলে সে চাপ দিলে রক্ত কি বের হবে ঠিক মতো? হবে না। সে যদি মোটা হয়, ধরো মোটা মানুষ তোমার চাপ দিছে একদম, এমনি জড়ায় ধরে চাপ দিছে, তো আমি মোটা, আমি তোমার জড়ায় ধরে চাপ দিলাম, তুমি এমন হইতে পারে তোমার ভিতর থেকে সব বেড়ে গেছে, কারণ আমি জোরে চাপ দিছি। তো এটা হইতে পারে যে এখানে সে যদি মোটা না হয়, সে যদি পাওয়ারফুল না হয়, সে যদি শক্তিশালী না হয়, তার যদি পুরুত্ব বেশি না হয়, এ চাপ দিলে রক্ত কি সারা দেহে যাবে? যাবে না, যেহেতু তাকে সারা দেহে রক্ত পাঠাতে হয়, এই জন্য এই বাম ভেন্ট্রিকল সবচেয়ে পুরু। যেহেতু সারা দেহে রক্ত পাঠাতে হয়, এই জন্য বাম ভেন্ট্রিকল, এই জন্য বাম ভেন্ট্রিকল সবচেয়ে পুরু হয়, এই জন্য বাম ভেন্ট্রিকল সবচেয়ে পুরু হয়, এই জন্য বাম ভেন্ট্রিকল সবচেয়ে পুরু হয়, সবচেয়ে পুরুত্ব হয়, মোটা বেশি হয়। কেন? কারণ মোটা যদি না হয়, ও চাপ দিলে কি রক্ত বের হবে? বের হবে না। ঠিক আছে ভাইজান, ক্লিয়ার? ইনশাল্লাহ, ভেরি ইজি। ঠিক আছে। হুম, আচ্ছা, সো যাদেরই পড়া তেমন হয় নাই, তারা মনে রাখবা, তাদের জন্য আসলে পাওয়ার প্লে একটা ইনশাল্লাহ ব্লেসিং হইতে পারে। ঠিক আছে। আচ্ছা, সো যেহেতু বাম ভেন্ট্রিকলের কাজ হচ্ছে সারা দেহে রক্ত পাঠানো, তাহলে পুরা বডিতে রক্ত পাঠানো কিন্তু যেই সেই কথা না, অনেক কঠিন একটা কাজ। এই জন্য বাম ভেন্ট্রিকলটা একটু মোটা বেশি হয়, যেন সে চাপ দিলেই এই ঠেলায় রক্তটা সারা দেহে চলে যায়। বুঝছো? একদম খাঁটি বাংলা ভাষা বুঝে দিলাম, যেন তুমি একদম ইজিলি বুঝতে পারো ভাইজান। ওকে, ইনশাআল্লাহ গেল। আচ্ছা, আমাদের ফুসফুস কয়টা? মানুষের ফুসফুস কয়টা? মানুষের ফুসফুস হচ্ছে দুইটা। মানুষের ফুসফুস কয়টা? দুইটা। ঠিক আছে।
হ্যাঁ, ভেরি গুড ভাইয়া। মেডিকেলের টার্ম পড়েছিলাম, ফুসফুসের একটা মেডিকেল শব্দ কি? পালমোনারি, তাই না? পালমোনারি, ওকে ফাইন। চলো এবার কপাটিকা এগুলো শিখবো আমরা। কপাটিকা, কপাটিকাগুলো আমরা খুব মজা করে শিখবো। কেমনি খেয়াল করো। ধরো এই হচ্ছে আমার হার্ট, বিশ্রে গেছে, বিশ্রে হার্ট, এটা বক্স করে দিলাম। হ্যাঁ, এটা বক্স করে দিলাম আমার হার্ট। এই হচ্ছে আমাদের রাইট, সরি, এ হচ্ছে আমাদের বাম অলিন্দ, মানে বাম এট্রিয়াম। এ হচ্ছে আমাদের বাম নিলয়, বাম নিলয়। হ্যাঁ, বা বাম ভেন্ট্রিকল, ডান অলিন্দ, ডান এট্রিয়াম, আর হচ্ছে ডান ভেন্ট্রিকল, ডান ভেন্ট্রিকল। ঠিক আছে, গেল। এবার খেয়াল করে দেখো, ভেরি ইজি ভাইয়া। এই বাম অলিন্দ বাম নিলয়ের মাঝে যে কপাটিকা, কপাটিকা মানে হলো দরজা। আমাদের বাসায় যে দরজাগুলো আমরা লাগাই, তোমরা জানো এগুলো কিন্তু একদিকে খুলে, তাই না? দেখবা তোমাদের বাসার ড্রয়িং রুমে যে দরজা আছে, দেখবা এক পাশে খুলে, আরেক পাশে আটকে যায়। অলওয়েজ দরজা যদি তুমি এই বরাবর খুলো, অলওয়েজ এই বরাবরই খুলতে হয়, উল্টা দিকে খোলা যায় না। অলওয়েজ একদিকে খুলে দেখবা সাধারণত আর কি, বাসা বাড়িতে চৌকাঠ দিয়ে যে দরজাগুলা করে। তাহলে কপাটিকা মানে হচ্ছে দরজা, এবং এগুলো সাধারণত একমুখী হয়, এই যে একদিক, অর্থাৎ এরা এক বরাবর খুলে, এক দিক বরাবর খুলে, উল্টা দিকে খুলবে না, বুঝছো? খালি এক দিক বরাবর খুলে। এখন খেয়াল করে দেখো, খুবই সুন্দর ভাইয়া। বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝে যেই কপাটিকা, এই ব ব ব, এই কপাটিকার নাম হলো বাইকাস্পিড। এই কপাটিকার নাম হলো বাইকাস্পিড কপাটিকা বা বাইকাস্পিড দরজা। তাহলে কিভাবে পড়ছি? ব ব ব, ঠিক আছে। নেক্সট কথা হবে ভাইয়া এরকম, যে এই বাইকাস্পিড কপাটিকার নাম কেন বাইকাস্পিড হইলো? ভাইয়া বাই মানে হচ্ছে দুইটা, কাস্পিড মানে, কাস্প মানে হলো পত্র বা এরকম পাতার মতো। কিরকম দেখো, এরকম, এই একটা পাতা, এই একটা পাতা। তাহলে এই দরজাটা দেখতে এরকম দুইটা পাতার মতো, এই জন্য নাম হলো বাইকাস্পিড, বুঝছো? এগুলো আবার সুন্দর সুন্দর কিছু তন্তু দিয়ে লাগানো থাকে আর কি। এগুলো তো হাওয়ায় ভাসবে না, কিছু তন্তু দিয়ে লাগানো থাকে। এগুলোর নাম কর্ডি টেন্ডিনি। কঠিন, তোমার লাগবে না, তুমি জাস্ট এতটুকু পড়তে পারলেই হবে। বাইকাস্পিড মানে এরকম দুইটা পত্রকের মতো, ঠিক আছে, ওকে। নেক্সট খেয়াল করে দেখো, দুই স্তর না, দুইটা পত্রের মতো, হ্যাঁ, পত্রকের মতো। আচ্ছা, এবার এইটা যদি এইভাবে ব ব ব হয়, বাম বাম ব, তাই না? বাম অলিন্দ বাম নীলের মাঝে ব দিয়ে বাইকাস্পিড, সব মিলে গেছে। এইটা যদি বাইকাস্পিড হয়, এইখানে যে কপাটিকা, তার নাম হলো ট্রাইকাস্পিড কপাটিকা। তাহলে ভাইয়া বলো তো, ট্রাইকাস্পিডের মধ্যে পত্রক কয়টা? তিনটা। এই এক, দুই, আর হচ্ছে এরকম একটা দিতে পারো, তিন। এই হচ্ছে তিনটা পত্রক, তিনটা খণ্ড কপাটিকার। এইভাবে মনে রাখতে পারো, এই হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা। খেলা কিন্তু মোটামুটি লাস্টের দিকে চলে আসতেছি। খেয়াল করে দেখো, বাম নিলয়ের একটু আগে তোমায় দেখাইছি, যেখানে বাম নিলয়, ওখান থেকে বের হয় মহাধমনী, তাই না ভাই? দেখাইছি না একটু আগে? বাম নিলয় থেকে কি বের হয়? বাম নিলয় থেকে বের হয় মহাধমনী। বাম নিলয় থেকে বের হয় মহাধমনী। মহাধমনীর অপর নাম হচ্ছে অ্যাওর্টা। আমার কথা কি ঠিক না বেঠিক? অবশ্যই ঠিক, তাই না? মহাধমনীর অপর নাম হচ্ছে অ্যাওর্টা। মহাধমনের অপর নাম হচ্ছে অ্যাওর্টা। এবার খেয়াল করো, এই অ্যাওর্টার মুখে, এই অ্যাওর্টার মুখে একটা কপাটিকা আছে। এই কপাটিকাটার নাম হইল, অনেকেই ভুল করে, অনেকে বলে সেমিলুনার। না ভাইয়া, কপাটিকার নাম হইল অ্যাওর্টিক কপাটিকা। অ্যাওর্টার মুখে যে কপাটিকা, তার নাম অ্যাওর্টিক কপাটিকা। নাম কিন্তু ভাই এটাই, নাম কিন্তু অ্যাওর্টিক কপাটিকা, ঠিক আছে। যেহেতু এইটা দেখতে অর্ধচন্দ্রাকৃতির, দেখতে এটা অর্ধেক চাঁদের মতো, এই জন্য এই অ্যাওর্টিক কপাটিকার অপর নাম হচ্ছে সেমি লুনার কপাটিকা। সেমি লুনার কপাটিকা। তাহলে যেহেতু এটা চাঁদের অর্ধেকের মতো, এই জন্য তার নাম হচ্ছে সেমি লুনার কপাটিকা। সেমি মানে অর্ধেক, লুনার মানে চাঁদ, তাহলে চাঁদের অর্ধেক, এই জন্য সেমি লুনার কপাটিকা। আচ্ছা, একদম আপনার ক্লাসে নিউ আমি, সো আমার ক্লাস যারা নতুন নতুন করতেছো, সবাই জানাতো হামিম ভাইয়ের ক্লাস তোমার কেমন লাগতেছে, ভাইয়ের পড়ানো তোমরা কেমন বুঝো, ভাইয়ের বায়োলজি তোমরা ফিল করতে পারো কিনা, সত্যি করে জানাতো ভাইয়া কমেন্টে, ভাই একটু দেখি ইনশাল্লাহ তোমাদের কেমন লাগছে বায়োলজি ক্লাস হামিম ভাইয়ের সাথে। ঠিক আছে ভাইয়া, কি জানাবা, আমি সেটা তোমাদের কমেন্ট দেখবো এখন। আচ্ছা, সো এই অ্যাওর্টার মুখে কপাটিকা, দেখো নামের সাথে মিল আছে, এই জন্য বলে অ্যাওর্টিক কপাটিকা। এই অ্যাওর্টিকের অপর নাম হচ্ছে
সেমি লুনার কেন বলে? কারণ চাঁদের অর্ধেক, সেমি মানে অর্ধেক, লুনার মানে চাঁদ, এই জন্য অর্ধেক চাঁদের মতো, দ্যাট ইজ ওয়াই সেমি লুনার কপাটিকা। ঠিক আছে ভাইজান, মাশাল্লাহ। সবার কমেন্ট দেখে তো আমি পুলকিত হয়েছি। একটা স্ক্রিনশট নিয়ে রাখবা, এই কমেন্টের স্ক্রিনশট নিয়ে রাখবা, তোমরা ক্লাসে রিভিউ জানাবা। বন্দি পাঠশালা স্কুলে তোমরা সবাই রিভিউ দিবা ক্লাসটা কেমন লাগছে, এই স্ক্রিনশট তোমরা নিয়ে রাখবা, কমেন্টের স্ক্রিনশট সহ। কারণ সবার অনেস্ট মতামত ইনশাল্লাহ তোমরা বন্দি পাঠশালা স্কুল এই গ্রুপটার মধ্যে তোমরা সবাই রিভিউ দিবা ক্লাসটা কেমন লাগছে। ভাইয়া খুব ছোট ক্লাস হবে, বড় ক্লাস হবে না। মাশাল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ব্রাদার অ্যান্ড সিস্টার, আই লাভ ইউ অল। আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। চলে আসি ভাই আবার পরেরটাতে, খেয়াল করে দেখো। এবার ডান ভেন্ট্রিকল, যেটা এই ডান ভেন্ট্রিকল থেকে একটা রক্তবাহিকা বের হয়, এটা বের হয়ে ফুসফুসের মধ্যে যায়। যেহেতু ফুসফুসের মধ্যে যায়, এই জন্য ফুসফুস মানে কি? পালমোনারি। এই জন্য এইটাকে, এই মুখে যে কপাটিকাটা আছে তার নাম হইল পালমোনারি কপাটিকা। তাহলে ভাই খেয়াল করো, পালমোনারি ধমনীর মুখে যে কপাটিকা তার নাম পালমোনারি কপাটিকা। মজার বিষয় হচ্ছে এইটাও দেখতে অর্ধেক চাঁদের মতো, এই জন্য এইটারও নাম সেমি লুনার কপাটিকা। আর যদি পরীক্ষায় বলে কপাটিকার নাম কি, তাহলে মনে রাখবা এটা অ্যাওর্টার মুখে, মহাধমনের মুখে, এই জন্য অ্যাওর্টিক কপাটিকা। আর যদি বলা হয় যে পালমোনারি ধমনের মুখে, তার নাম পালমোনারি কপাটিকা। যেহেতু দুইটাই দেখতে চাঁদের অর্ধেকের মতো, এই জন্য ভাই আমরা এটাকে বলি সেমি লুনার কপাটিকা। ঠিক আছে, ইনশাল্লাহ পারবা তো? আচ্ছা, তো এটা হচ্ছে মোটামুটি আমাদের একটা বেসিক কপাটিকার কাহিনী। তোমাদের বইয়ে কপাটিকা নিয়ে খুব বেশি কিছু নাই। আমরা এখন একটু রক্তের একটা ছোট্ট বেসিক নিব। এই বেসিকটা নিয়ে হচ্ছে আমরা আপাতত ক্লাসটাকে একটু শেষ করে দেবো ইনশাল্লাহ। খেয়াল করে দেখো ভাইয়া, আমি একটা ছোট্ট বেসিক দিয়ে দেখাই। আমি আবারও হার্টটাকে আঁকবো, কারণ আমি হার্ট আঁকতে পছন্দ করি, কারণ তোমাদেরকে আমি ভালোবাসি হৃদয় দিয়ে। সো এই জন্য আমি হার্ট আঁকলাম। তোমাদের জন্য কয়েকবার হার্ট আঁকতেও আমার খারাপ লাগবে না। লেফট এট্রিয়াম, রাইট এট্রিয়াম, হয়েছে? অবশ্যই হয়েছে, তাই না? উল্টা, লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল। এবার খেয়াল করে দেখো ভাইয়া, ভেরি ইজি, ভেরি ইজি। আমাদের পুরো বডির কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দুইটা নালী দিয়ে আমাদের এই জায়গায় আসে, রাইট এট্রিয়ামে আসে, ডান অলিন্দে আসে। খেয়াল করে দেখো, মনে রাখবা এই উপর থেকে আসে এই মোটা একটা শিরা, তার নাম হইল ঊর্ধ্ব মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা। আর নিচ থেকে আসে আরেকটা রক্তবাহিকা, তার নাম হচ্ছে নিম্ন মহাশিরা। ঠিক আছে, তাহলে পুরো বডি দেখো, আমার হার্ট হচ্ছে এইখানে ভাইজান, তাই না? তাহলে হার্টের উপর থেকে আসে রক্তগুলো হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা দিয়ে, আর নিচের অংশ থেকে রক্তগুলো আসে নিম্ন মহাশিরা দিয়ে, দুইটা বড় বড় পাইপ। এই ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে কোথায়? এই জায়গায়, এই রাইট এট্রিয়ামে এসে সব কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত জমা হয়। এই রক্তের ঠেলায়, রক্তের চাপে, রক্তের প্রেসারে এইখানে যে কপাটিকা আছে, এই কপাটিকাটা খুলে যায়। এই কপাটিকা খুলে গেলে এই কেল্লাফতে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা চলে আসে এই জায়গায়, রাইট ভেন্ট্রিকলে। যেহেতু কপাটিকা খুলে গেছে, দরজা খুলে গেছে, রক্ত চলে আসে রাইট ভেন্ট্রিকলে। ভাইয়া এই রাইট ভেন্ট্রিকল থেকে পরবর্তীতে এই রক্ত চলে যায়, কিছু করার নাই, এই রক্ত চলে যায় সুন্দর করে পালমোনারি ধমনির মাধ্যমে আমাদের ফুসফুসের মধ্যে চলে যায়। তাহলে এই রক্ত কই চলে যায়? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে যায়। এই হচ্ছে কাহিনী। তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিবহন কিন্তু শেষ। কেন? কারণ তুমি জানো ফুসফুসের কাজ হইল কার্বন ডাইঅক্সাইডকে বের করে দেওয়া। আমরা যখন বাতাস ত্যাগ করি, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় এবং আমরা পরবর্তীতে অক্সিজেন গ্রহণ করি। এই হলো খেলা। তবে কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা পড়াই দিয়ে আবার সুন্দর করে দেখো, আমাদের সারা দেহ থেকে ঊর্ধ্ব মহাশিরা আমাদের আমাদের সারা দেহ থেকে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা পথে
কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কই আসে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসে ডান এট্রিয়ামে। তাহলে সারা দেহ থেকে দেখছো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কই আসে? এই ডান এট্রিয়ামে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসে। ওকে ফাইন। তো রক্ত এত পরিমাণ আসছে, রক্তের ধাক্কায় এই কপাটিকাটা, ট্রাইকাসপিড কপাটিকাটা খুলে যায়। খুলে যাওয়াতে এই রক্তটা চলে আসে এই নিচের জায়গাতে, নাম হলো রাইট ভেন্ট্রিকল, ডান নিলয়। ওকে, আসার পরে এখানে থাকে পালমোনারি ধমনী। এই পালমোনারি ধমনীর মুখে যে কপাটিকা আছে এটা খুলে যায়। এই খুলে গেলে, এই কপাটিকাটা খুলে গেলে, দরজাটা খুলে গেলে রক্ত পালমোনারি ধমনীর মাধ্যমে দুই ভাগে ভাগ হয়ে দুই ফুসফুসে প্রবেশ করে। এবং ফুসফুসের কাজ তো তোমরা জানোই, কার্বন ডাইঅক্সাইডকে বের করে দিবে, অক্সিজেন গ্রহণ করবে। এর চেয়ে সহজ আসলে আর সম্ভব না, দরকার নাই। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, কার সম্বন্ধে আমি জানি না, আমি নিজে জানি না, বুঝছো, এসব বাদ। ওকে, সবাই ক্লিয়ার কিনা বলো? এটা জাস্ট উল্টো হচ্ছে অক্সিজেন ভাই, খেয়াল করো। ফুসফুস থেকে, খেয়াল করে দেখো ভাইয়া, ফুসফুস থেকে, ফুসফুস থেকে অক্সিজেন, ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ঢুকবে এখানে। খুব সিম্পল, এখানে রক্তের ঠেলায়, চাপের ঠেলায় এই কপাটিকাটা খুলে যাবে। কপাটিকা খুলে রক্ত, অক্সিজেনযুক্ত রক্ত চলে আসবে এই জায়গাতে। খুব ইজি কিন্তু, খেয়াল করছো? ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসবে এই লেফট এট্রিয়ামে। এখান থেকে কপাটিকাটা খুলে গেলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলে আসবে লেফট ভেন্ট্রিকলে। কথা শেষ। এই লেফট ভেন্ট্রিকল থেকে, এখান থেকে তোমরা জানো শুরু হয় আমাদের মহাধমনী বা অ্যাওর্টা। বাস, এই অ্যাওর্টার মাধ্যমে রক্ত, অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে চলে যাবে। খুবই ইজি ভাই, এক দুইয়ের মধ্যে শেষ হয়ে গেল, তাই না? অনেকে আছে সারা বছর ধরে এটা পড়তেছে, বুঝা না। আমার মনে হয় আজকে ইনশাল্লাহ তুমি বুঝে গেছো, তাই না? কার্বন ডাইঅক্সাইড এদিক দিয়ে আসছে, এসে ঢুকে, এদিকে ঢুকে ফুসফুস চলে গেছে। আর এইটা অক্সিজেনযুক্ত রক্ত এভাবে এসে এইখান দিয়ে এসে রক্তের ঠেলায় এই বাইকাসপিড কপাটিকা খুলে গেছে, এটা চলে আসছে এখানে, এটার ঠেলায় এই আমাদের অ্যাওর্টার মুখে যে কপাটিকা আছে এটা খুলে গেছে। বাস, চলে যাবে অ্যাওর্টার মাধ্যমে সারা দেহে। ইনশাল্লাহ তুমি আর ভুলবা না, ঠিক আছে? এই এখান থেকে এখান থেকে এখান থেকে শেষ, বুঝছো? তাহলে আমাকে বলো তো, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা ক্লিয়ার কিনা? এটা ম্যাক্সিমাম স্টুডেন্টই কখনোই আসলে এটা ম্যাক্সিমাম সময় 99 ক্লিয়ার থাকে না। কিন্তু আমি আলহামদুলিল্লাহ তোমাকে যেভাবে বুঝাইছি, এখান থেকে এখানে, এখান থেকে এখানে শেষ, এখান থেকে এখানে, এখান থেকে এখানে শেষ। সো এখান থেকে এখানে করতে করতে আমাদের আলহামদুলিল্লাহ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের পরিবহন শেষ। ঠিক আছে? সো তুমি একটা আইডিয়া পেয়ে গেলা, ঠিক আছে? আচ্ছা, সো সবাই ক্লিয়ার? আচ্ছা, তোমাদেরকে যদি কয়েকটা বেসিক প্রশ্ন করি, তোমরা বলো তো ভাইয়া, ব্লাড গ্রুপ হয়তো এই অধ্যায়ে আছে, বাট আজকে হয়তো ব্লাড গ্রুপ পড়াবো না, হয়তো ইনশাল্লাহ ভবিষ্যৎ তোমাদের পাওয়ার প্লে ক্লাসে হয়তো ইনশাল্লাহ পড়াবো। অনেকে আমার ক্লাস গত বছর করেছো, ঠিক আছে, ভেরি গুড। তোমাদের এখানে যারা বিভিন্ন রক্ত দান করো, তোমরা জানো ও পজিটিভ রক্ত যাদের, ও পজিটিভ আবার ও নেগেটিভ হইতে পারে, তাই না? মনে রাখবো, ও ব্লাড গ্রুপ হচ্ছে এমন একটা ব্লাড গ্রুপ যারা সবাইকে রক্ত দিতে পারে। ও ব্লাড গ্রুপ, ও ব্লাড গ্রুপ সবাইকে রক্ত দিতে পারে। আর এবি যাদের রক্ত গ্রুপ, এবি রক্ত, এবি ব্লাড গ্রুপ, ওরা সবাই থেকে রক্ত নিতে পারে, সবার থেকে রক্ত নেয়। সো এটা কেন হয়, কেন কিভাবে না, এগুলো ইনশাল্লাহ তোমাদেরকে ভাইয়া হয়তো পাওয়ার ক্লাসে হয়তো ইনশাল্লাহ পড়াবো রক্তের গ্রুপিংয়ের সময়। সো আমাকে তোমরা জাস্ট জানাও এই আজকের এই লেকচারটা ভাইয়ের সাথে তোমরা কেমন বুঝেছো। ইনশাল্লাহ আমি তোমাকে দেখো একদম বেসিকটুকু পড়াইছি, তো জাস্ট দুইটা প্রশ্ন করি, তোমরা উত্তর দাও তো। হৃৎপিণ্ডের আবরণীকে কি বলে? হৃৎপিণ্ডের আবরণীকে কি বলে? ভাইকে উত্তর করো, হৃৎপিণ্ডের আবরণীকে কি বলে? আমি প্রত্যেকের, এই যতজন ক্লাস করছো প্রত্যেকটা ক্লাস জনের পার্সনের ক্লাসের রিভিউ দেখতে চাই, বন্দি পাঠশালা স্কুল এই গ্রুপটাতে ইনশাল্লাহ। সো আমাকে তোমরা কথা দাও, তোমরা সবাই আজকে ক্লাসের রিভিউ দিবা কিনা, সবাই ক্লাস স্ক্রিনশট, আর ক্লাসে তোমার কাছে কেমন লাগছে, ঠিক আছে? ক্লাসের আমার যে কোনো একটা ছবি, ক্লাস পড়াচ্ছে এরকম, বা আমি দাঁড়িয়ে আছি এখন এরকম, তোমরা স্ক্রিনশট নিতে পারো। আমি স্ক্রিনশট নিয়ে জায়গা দিলাম, যাও স্ক্রিনশট নাও।
তোমাদের ভালোবাসা প্রকাশের জন্য এভাবে দাঁড়ায় আছি। তোমরা স্ক্রিনশট নিয়ে ফেলো এবং এটা দিয়ে তোমার রিভিউ জানাবা। আমি একটু টিপিক্যালের বাইরে গিয়ে কাজ করি, সো আমার স্ক্রিনশটের ভঙ্গিটা আসলে এরকম। এখন তোমাদের ক্ষেত্রে এক এক সময় এক এক রকম হবে। সো আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে আলহামদুলিল্লাহ যতটুকু পড়াইছি আমার মনে হয় তুমি পারবা। পেরিকার্ডিয়াম ভেরি গুড। সো তোমাদের অ্যান্সারটাও কারেক্ট। আই লাভ ইউ অল। আমি এগুলো আলহামদুলিল্লাহ পড়াইছি, বেসিক ক্লিয়ার করলাম, জাইলেম ফ্লোয়েমের, তারপরে একটু ডিরেকশন দেখাইলাম, একটু মজার জিনিস দেখাইলাম। এরপর হচ্ছে সেখান থেকে আমি পানি এবং ঘটিত লবণের একটা সুন্দর জিনিস বুঝাইছি। সক্রিয় এবং নিষ্ক্রিয় পরিশোষণের কনসেপ্টটা তোমার ক্লিয়ার করে দিলাম। ব্যাপনের বিষয়টা একটু ক্লিয়ার করলাম। এরপরে কীভাবে আসলে পানিটা ভিতরে ঢুকে জাস্ট ছবির মাধ্যমে তোমাকে বেসিক ক্লিয়ার করে দিলাম। ইনশাআল্লাহ একটা আইডিয়া পেয়ে গেছে সবাই। এখন যদি আমি তোমাকে নাও পড়াই, তুমি বানায় বানায় লিখতে পারবা যে টানে টানে টানতে টানতে একটা চোষক শক্তি তৈরি হয়, তাই না? পানি এরপরে ভিতরে ঢুকে পড়াইছি। এরপরে রক্ত সংবহনের একটা বেসিক জিনিস পড়াইছি, কেন আমাদের রক্ত সংবহন বদ্ধ প্রকৃতির, আমাদের রক্তবাহিকে কী কী আছে এগুলো পড়াইছি, এবং ওটা দেখতে কেমন, কীভাবে আসলে মেন এই ধমনী শিরার কাহিনীটা হয়, বেসিকটা পড়াই দিছি আলহামদুলিল্লাহ। একদম এটা হচ্ছে একদম মানে কড়া বেসিক। কড়া বেসিক ছাড়া অন্য কিছু বলা যাবে না, এটা একদম কড়া বেসিক, একদম কড়া বেসিক এটা। হ্যাঁ, তোমরা এই স্লাইডটা তোমরা পেয়ে যাবা বন্দিবাসের স্কুলের উপরে। হ্যাঁ, এই ভিডিও, এই যে লাইভ হচ্ছে না, এর উপরে হচ্ছে তোমাদেরকে ক্যাপশনে এডিট করে এই পিডিএফটা দিয়ে দিবে ইনশাল্লাহ, তোমরা হয়তো কালকের মধ্যে পেয়ে যাবা। আচ্ছা, এরপর হৃৎপিণ্ডের একদম সুন্দর জিনিসপত্র দেখাইছি, আবরণে কেমনে হয়, এবং আবরণের একদম বেসিক জিনিসগুলো পড়াইছি, যে কীভাবে আসলে তুমি বেসিক টার্মস, অর্থাৎ বায়োলজিতে ভালো করতে গেলে তোমার কী কী টার্মস ভালো করতে হবে, এগুলো আলহামদুলিল্লাহ দেখাইছি। এরপর হচ্ছে তোমার হার্টের কিছু মানে ফার্স্টে আঁকছি, এরপরে কেন বাম ভেন্ট্রিকল বেশি পুরো হয় এটা পড়াইছি। এরপর হচ্ছে তোমার কপাটিকাগুলোর কাহিনী পড়াইছি আলহামদুলিল্লাহ। এরপরে তোমার সুন্দর করে একদম পরিবহন প্রক্রিয়াটা পড়াইছি। ঠিক আছে? সো আমার নাম হচ্ছে ভাইয়া ডক্টর আবরার হামিম ফ্রম ঢাকা মেডিকেল কলেজ, এবং আমি ইনশাল্লাহ তোমাদের সাথে পাওয়ার প্লে থাকতেছি বায়োলজি নিয়ে। সো তোমরা যারা এখনও কোর্সে অ্যানুয়াল করো নাই, অবশ্যই কোর্সে অ্যানুয়াল করে ফেলো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আই লাভ ইউ অল। টাটা। বস এমসিকিউ সিকিউ ইনশাল্লাহ পাওয়ার প্লে দেখা হবে। আল্লাহ হাফেজ। Thank you.